কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই সহযোগিতায় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। যথারীতি সাউন্ড ওকে করব। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং লাইভ ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে আমি উপস্থিত হয়েছি। নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা লেকচার 16তে আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর অষ্টম অধ্যায় মাইক্রোপ্রসেসরের অ্যাডভান্স ফিচারের শেষ অংশ এবং নবম অধ্যায় বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং সিস্টেম। এই দুই চ্যাপ্টারে আজকে আলোচনায় যা যা থাকবে: ইন্টেল পরিবারভুক্ত পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য, পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের বিল্ট ইন সেলফ টেস্ট ফাংশন কাজ, মাল্টিকোর প্রসেসরের সুবিধা এবং বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং সিস্টেম। প্রথমে আমরা যে আলোচনাটা নিয়ে আসবো সেটা হচ্ছে ইন্টেল পরিবারভুক্ত পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের আগের যে গত ক্লাসের বা পূর্বের যে ক্লাসগুলো আমরা আলোচনা করেছিলাম তারই একটা সারমর্ম আমরা এখানে তুলেছি। যে আমাদের সিলেবাস বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা বলেছি যে মাইক্রোপ্রসেসরের ব্যবহারের ক্ষেত্রে ইন্টেল মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়ে থাকে এবং এই ইন্টেল মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে শুরু থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ 4004 থেকে কোর i9 পর্যন্ত এই মাইক্রোপ্রসেসরগুলোর ক্ষেত্রে আমরা যদি তুলে ধরি তাহলে কি ধরনের পরিবর্তন বা কি চেঞ্জ হয়েছে সেগুলো যদি আমরা তাকাই তাহলে খেয়াল করবো যে এই প্রতিটি প্রোডাক্ট আসার পিছনে বা ডেভেলপ করার পিছনে মূল কারণ হলো বা মূল থিম হচ্ছে স্পিড। মাইক্রোপ্রসেসরগুলো যতই নতুন এসছে পূর্বের থেকে তার গতি বৃদ্ধি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। আর এই স্পিড বৃদ্ধি করতে যায়, কাজের গতিটা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে তারা কোন কোন ফিল্ডে বেশি কাজ করেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে আমরা যদি বলি সেটা হচ্ছে ওয়ার্ড লেন্থ বা এক্সিকিউশন বিট বা কত বিটের অপারেশন করতে পারবে। এক্ষেত্রে আমরা দেখি যে 4004 শুরু করেছিল 4 বিট দিয়ে, তারপরে 8 বিট, তারপরে 16 বিট, তারপর 32 বিট, তারপর 64 বিট। মোটামুটি 64 বিটে এসে অনেক থেকে থেমে আছে, হয়তো পরবর্তীতে আরো বেশি হবে। তবে দেখা যায় যে 64 বিটের মোটামুটি যে আমাদের বর্তমানে যে ক্লক ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে 64 বিটের কাজেই এনাফ, যার কারণে এই এক্সিকিউশন বিটটা আর বর্তমানে বৃদ্ধি হচ্ছে না। এর পরবর্তীতে আমরা যে পয়েন্টটা দেখেছি সেটা হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। এটা পর্যায়ক্রমিকভাবে মেমোরি ক্যাপাসিটি বৃদ্ধি করা হচ্ছে। আর সর্বোপরি যেটা বৃদ্ধি হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 740 কিলোহার্টজ থেকে শুরু করে 4 গিগাহার্টজ যা বর্তমানে আছে। এই পরিবর্তনটা কন্টিনিউয়াসলি হয়ে আসছে, কারণ আমরা জানি যে এই ক্লক স্পিডটা, ক্লক ফ্রিকোয়েন্সিটা যত বৃদ্ধি করা যাবে, যত বেশি করা যাবে, মাইক্রোপ্রসেসর তার কাজের গতিটি তত বেশি করতে পারবে। কিন্তু এইখানে একটা বাধ্যবাধকতা রয়েছে যে ক্লক ফ্রিকোয়েন্সি ইচ্ছা করলেই ইচ্ছা মতো বৃদ্ধি করা সম্ভব না, কারণ এর পাওয়ার কনজাম্পশনের বিষয় রয়েছে, অতিরিক্ত হিট প্রডিউস করে। এই হিট ম্যানেজেবল লেভেলে রেখেই ক্লক ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি করা হয়ে থাকে, যার কারণে এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা খুব দ্রুত পরিবর্তন বা খুব বেশি রেঞ্জের পরিবর্তন দেখতে পাই না, আস্তে আস্তে এটার পরিবর্তন হয়।
এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা যদি আবার ক্যাটাগরি করি, তাহলে আমরা 4টা ধাপে এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে 4টি ধরনের ব্যবহার আমরা দেখতে পাই। সেক্ষেত্রে দেখা যায় যে 4004 থেকে 8085 পর্যন্ত এক ধরনের স্ট্রাকচারে কাজ করেছে মাইক্রোপ্রসেসরগুলো। তারপরে 8086 থেকে 80486 মাইক্রোপ্রসেসর, এরা একরকম স্ট্রাকচারে কাজ করেছে। পেন্টিয়াম আর একটা স্ট্রাকচারে কাজ করেছে। আর ডুয়াল কোর থেকে বর্তমান পর্যন্ত মাইক্রোপ্রসেসর যেগুলো রয়েছে, এরা কাজ করেছে আর নতুন ধারাতে। তাহলে আমরা এই ধারাগুলো আজকে আলোচনা করব এবং সেই সাথে পেন্টিয়ামের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। আমরা যেটা বললাম এখানে যে 4004 এবং থেকে 8085 পর্যন্ত এই মাইক্রোপ্রসেসরগুলো একটা ধারায় কাজ করেছে। সেই ধারাটি হলো সিঙ্গেল প্রসেসিং। আমরা জানি, গতদিন পড়েছি যে প্যারালাল প্রসেসিং। সিঙ্গেল প্রসেসিং বলতে আমরা যেটা বুঝি যে একটি কাজ, সেটা তো ধাপে ধাপে হতে পারে। যেমন একটি জামা সেলাই করা, এই জামা সেলাই করা কাজটি ইচ্ছা করলে আমরা 2টি ধাপে ভাগ করতে পারি বা 3টা ধাপে ভাগ করতে পারি। যেমন জামাটা কাটা এবং সেলাই করা, দুটি যদি ধাপে ভাগ করি, তাহলে এই দুটি ধাপটা যদি একই ব্যক্তি সম্পূর্ণ করে, তাহলে সেটিকে আমরা বলি সিঙ্গেল প্রসেসিং। অর্থাৎ সে প্রথমে জামাটি কাটবে, তারপরে সেলাই করবে। তাহলে এই এই ধরনের কাজ করার পদ্ধতিকে আমরা বলি সিঙ্গেল প্রসেসিং। যেমন 8085 এর আমরা আর্কিটেকচারে দেখেছি যে একটা ইনস্ট্রাকশন, মাইক্রোপ্রসেসরের কাজ কি করে থাকে যে সে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে থাকে। তাহলে এই ইনস্ট্রাকশন অপারেশন সম্পূর্ণ করতে যে কাজগুলো হয়, প্রথমে সেই ইনস্ট্রাকশনটাকে পড়ে, তারপরে সে ডিকোড করে, তারপরে এক্সিকিউশন করে, তারপর ফলাফল প্রদর্শন করে। তাহলে এই যে 4টা ধাপ, এই 4টা ধাপে 8085 পর্যন্ত এককভাবে হয়ে যেত। প্রথমে ইনস্ট্রাকশন পড়া হতো, তারপরে ডিকোড হতো, তারপরে এক্সিকিউশন হতো, তারপরে প্রসেস হতো। এতে কি হয়, এতে যে যখন একটি মাত্র ইউনিট অ্যাট এ টাইমে অ্যাক্টিভ থাকছে আর বাকি ইউনিটগুলো বসে থাকে। এইটা থেকে আমার বেরিয়ে আসার জন্য 8086 এ আমরা অলরেডি দেখেছি, 8086 মাইক্রোপ্রসেসরে যে কোনো ইউনিট যাতে বসে না থাকে এবং প্যারালাল সিস্টেমটি যদি নিয়ে আসা যায়, তাহলে কি হয় যে কোনো ইউনিট বসে নাই, তাহলে সবাই প্যারালালি কাজ করছে, তাহলে কাজের গতি দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। সেই লক্ষ্যে 8086 মাইক্রোপ্রসেসরে 2টো ইউনিট রয়েছে, বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট। এই বাস ইন্টারফেস ইউনিটের কাজ ছিল যে ইনস্ট্রাকশন পড়ে ডিকোড করে রেডি করা, আর এক্সিকিউশন ইউনিটের কাজ হচ্ছে এক্সিকিউট করা। অর্থাৎ সে পর্যায়ক্রমিকভাবে এক্সিকিউট করতে থাকবে আর আরেকটি ইউনিট সে ডাটাগুলো রেডি করে দিতে থাকবে, যার ফলে কোনো ইউনিটই বসে থাকবে না। যা এর ফলে কি হবে যে, যেমন আমরা জামা সেলাইয়ের কথাটা বললাম, যে যদি দুটো ব্যক্তি কাজটি করে, তাহলে কি হবে যে একজন সেলাই জামাটি কাটবে আর একজন সেলাই করবে। তাহলে সেলাই করার পরেই তাকে আবার বসে থাকতে হবে না জামা কাটার জন্য, কারণ পরবর্তীতে সে আর একটি কাটার রেডি করে ফেলেছে। এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। এই প্যারালাল প্রসেসিং নিয়ে আমরা যে দেখলাম, তা আধুনিকভাবে এই প্যারালাল প্রসেসিং গুলোকে আমরা আরো যদি সূক্ষ্মভাবে বলি, সেটা হচ্ছে যে পাইপলাইন সিস্টেম এবং সুপারস্কেলার আর্কিটেকচার। প্যারালাল প্রসেসিং আমরা বুঝতে পারলাম যে একই সঙ্গে একাধিক কাজ হবে প্যারালালি। তাহলে সেই প্যারালাল সিস্টেমটাকে আমরা যদি পাইপলাইন সিস্টেমের মাধ্যমে উপস্থাপন করতে চাই, সেটা যদি আমরা দেখি, আমরা কি করলাম যে একটা ইনস্ট্রাকশনের অপারেশনকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। অর্থাৎ ইনস্ট্রাকশনটা পড়তে হবে, ডিকোড করতে হবে, এক্সিকিউশন করতে হবে, দেন ফলাফল প্রদর্শন হবে। তাহলে এই কাজগুলোকে আমরা যদি ধাপে ধাপে ভাগ করে ফেলি, এবং পাইপলাইন আমরা গতদিন পড়ছিলাম যে পাইপলাইন অপারেশন। পাইপলাইন মানে কি, যে পর্যায়ক্রমিকভাবে কাজটি রেডি করে রাখা এবং প্যারালালি সেটি সম্পূর্ণ করা। সেই জন্য প্যারালালিজমের মধ্যে অন্যতম অপারেশন হলো পাইপলাইন, ইনস্ট্রাকশন পাইপলাইন। এক্ষেত্রে আমরা আইএফ একটা ইনস্ট্রাকশনের কাজগুলোকে ভাগ করে করে লিখেছি। যেমন আইএফ বলতে বোঝাচ্ছে আমরা ইনস্ট্রাকশন ফেচ করা বা ইনস্ট্রাকশন পড়া।
আইডি বলতে বোঝাচ্ছি ইনস্ট্রাকশন ডিকোড করা, এই ইএক্স বলতে আমরা বোঝাচ্ছি ইনস্ট্রাকশন এক্সিকিউট করা, ইএমএ বলতে বোঝাচ্ছি মেমোরি অ্যাক্সেস, এবং ডাব্লিউবি বলতে বোঝাচ্ছি রাইট ব্যাক বা কোথায় ফলাফলটা যাবে। তাহলে একটা ইনস্ট্রাকশনের এই তো কাজ থাকে যে একটা প্রথমে ইনস্ট্রাকশনটি পড়া হবে, তারপরে ডিকোড হবে, তারপরে এক্সিকিউশন হবে, তারপরে এক্সিকিউশন করার সময় মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন হতে পারে ডাটার জন্য, দেন ফলাফলটা কোন লোকেশনে যাবে সেটি দেওয়া হবে। তাহলে এই কাজগুলো কিন্তু একটি না হলে আরেকটি হবে না, প্রথমের কাজটি না হলে দ্বিতীয়টি হবে না, একইভাবে পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন হতে হবে। এই ধাপগুলোকে আমি যদি প্যারালালে সেট করে দিই, নিচের চিত্রটা আমরা দেখি। প্রথম ইনস্ট্রাকশনের প্রথম ক্লক পালসে যখন প্রথম ইনস্ট্রাকশনটি পড়া হবে, পড়া হয়ে দ্বিতীয় ক্লক পালসে এসে যখন ইনস্ট্রাকশনটি ডিকোড হবে, প্যারালালি প্যারালালি তখন কিন্তু ফেজ ইউনিটটি বসে আছে, তখন সে দ্বিতীয় ইনস্ট্রাকশনটি ফেজ করে ফেলবে। তৃতীয় ক্লক পালসে এসে প্রথম ইনস্ট্রাকশনটি ডিকোড করার পরে এক্সিকিউট হবে, আর তৃতীয় ক্লক পালসে এসে দ্বিতীয় ইনস্ট্রাকশনটি ডিকোড হবে, যেহেতু ডিকোড ইউনিটটি বসে রয়েছে। এরপরে চতুর্থ ক্লক পালসে এসে মেমোরি অ্যাক্সেস করবে প্রথম ইনস্ট্রাকশনটি, প্যারালালি দ্বিতীয় ইনস্ট্রাকশনটি এক্সিকিউট করবে, পঞ্চম ক্লক পালসে এসে ফলাফলটি যেখানে যাওয়ার সেখানে রাইট হবে, আর দ্বিতীয়টি মেমোরি অ্যাক্সেস হবে। এইভাবে আমি যদি প্যারালালি কাজ করতে থাকি তাহলে কিন্তু আমার অনেক অনেক সময় কমে যাবে। এবং এই অ্যাপ্লাইটি করা হয় 8086 থেকে 80486 পর্যন্ত। এরপরে আমরা বলেছিলাম যে পেন্টিয়াম একটি নতুন ধারা নিয়ে আসছে। সেই ধারাটা নিয়ে আসার ক্ষেত্রে আমরা যদি দেখি তার বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, যেমন ডাটা বাস, অ্যাড্রেস বাস, এগুলো তো রয়েছেই। ডাটা বাস 64 বিটের, অ্যাড্রেস বাস 36 বিটের, মেমোরি ক্যাপাসিটি 64 গিগাবাইটের, বিভিন্ন ক্লক স্পিডে চলছে। এখানে আমাদের যে পয়েন্টগুলোর কথা এখানে নতুন ইন্ট্রোডিউস করা হয় স্পিড আপ করার জন্য পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর। আমরা জানি যে একটা স্পিডের ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর। সেই ক্ষেত্রে আমাদের কেন করেছিল সেই পয়েন্টগুলো আমরা এখন দেখব। যে সুপার স্কেলার আর্কিটেকচার অর্থাৎ প্যারালেলিজমের পাইপলাইনিং এর আরো সুপার পাইপলাইনকে আমরা সাধারণত সুপার স্কেলার আর্কিটেকচার বলে থাকি। এই সুপার স্কেলার আর্কিটেকচার ব্যবহার করে এর কাজের গতিকে অনেক বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। আর সেই ক্ষেত্রে মেমোরি অ্যাক্সেসিং এর জন্য পেজিং সিস্টেম ব্যবহার করে মেমোরি অ্যাক্সেসিং টাইম অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। এবং সুপার স্কেলার টেকনোলজিতে কাজ করার জন্য, সুপার স্পিডে কাজ করার জন্য আমাদের এখানে ক্যাশ নামে হয়েছিল, ক্যাশ ইন্ট্রোডিউস হয়েছে, যেটা L1 ক্যাশ, L2 ক্যাশ নামে আমরা পরিচিত, যেটাকে আমরা যদি আরো ভেঙে বলি ডাটা ক্যাশ, ইনস্ট্রাকশন ক্যাশ, এখান থেকে ইন্ট্রোডিউস হয়েছিল। তাহলে এখন আমরা যেটা দেখব যে সুপার স্কেলার আর্কিটেকচার। এই সুপার স্কেলার আর্কিটেকচারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পেন্টিয়াম থেকে এই নতুন ধারাটা ইন্ট্রোডিউস হয়, এবং যার ফলে মাইক্রোপ্রসেসরের গতির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। এই সুপার স্কেলার আর্কিটেকচার কেন হচ্ছে বা কি আকারে কাজ করে সেটা যদি আমরা দেখি, এক্ষেত্রে আমরা বলি যে এই ধরনের আর্কিটেকচার তৈরি করা হয়েছে যে একই ক্লক পালসে একাধিক কাজ সম্পন্ন হবে, একের অধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। সেই ধরনের স্ট্রাকচারকে আমরা সাধারণত সুপার স্কেলার আর্কিটেকচার বলে থাকি। এই ধরনের স্ট্রাকচার ক্ষেত্রে আমরা যদি খুব দেখি তাহলে দেখা যাবে যে এক্সিকিউশন যে ইউনিটটি রয়েছে সেখানে একাধিক এক্সিকিউশন ইউনিট, সাব এক্সিকিউশন ইউনিট রাখা হয়, তৈরি করে তার কাজের গতিটাকে বৃদ্ধি করা হয়েছে। কারণ আমরা জানি যে এক ধরনের যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যায় সেই ধরনের দেখা গেল যে কোনোটা ফ্লোটিং পয়েন্ট ডাটা রয়েছে, কোনোটা ইন্টিজার পয়েন্ট ডাটা রয়েছে, এবং এটাও আমরা জানি যে সার্কিট লেভেলে ফ্লোটিং টাইপ ডাটার জন্য এক্সিকিউশন একরকম হয়, এবং পূর্ণ সংখ্যা বা ইন্টিজার জাতীয় ডাটার জন্য এক্সিকিউশন অন্যরকম আরো কম হয়। সেই ক্ষেত্রে এক্সিকিউশন ইউনিটকে সাব ইউনিটে ভাগ করে এবং একাধিক পাইপলাইন সিস্টেমটা যদি রাখা হয় তাহলে একাধিক ইনস্ট্রাকশন একই ক্লক পালসে কাজ করা সম্ভব। এই যদি আমরা ইন্টেল
পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল ডায়াগ্রাম দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখে থাকো, সেক্ষেত্রে আমরা এখানে দেখি একটু খেয়াল করে যে আমরা যে পয়েন্টগুলোর কথা বলছিলাম যে কোড ক্যাশ বা ইনস্ট্রাকশন ক্যাশ, এখানে খেয়াল করে দেখো সেখানে রয়েছে পেজিং সিস্টেম রয়েছে। আর যেটা আমরা এখন সুপার স্কেলার আর্কিটেকচার হিসেবে দেখাতে চাইছিলাম, যে এই যে কন্ট্রোল ইউনিট রয়েছে, এই কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে সাব ইউনিটে ভাগ করে ফেলবো, অর্থাৎ একটা কাজের ক্যাটাগরি অনুযায়ী এখানে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এখানে এই সাব ইউনিট হচ্ছে 3টি। এখানে খেয়াল করে দেখো যে ফ্লোটিং পয়েন্ট ইউনিট, আর এই পাশে রয়েছে ইন্টিজার টাইপ 2টি ইউনিট, অর্থাৎ একই সঙ্গে 3টি প্রসেস করা সম্ভব একটি সিপিইউর মধ্যে। এখানে আমরা 3টি সাব ইউনিট রয়েছে, এবং এখানে খেয়াল করে দেখো ইউ পাইপলাইন এবং ভি পাইপলাইন নামে 2টি পাইপলাইন ইউজ করা হয়েছে, যাতে করে প্যারালালি ডাটা যাওয়া সম্ভব। আমরা একটু আগে প্যারাল পাইপলাইন সিস্টেমটি দেখালাম, যে একটা ইনস্ট্রাকশনকে ভেঙে ভেঙে কিভাবে ধাপে ধাপে কাজ করা যায়, সেটাকে আমরা বলেছিলাম যে পাইপলাইন। এই পাইপলাইন এখানে আমরা ব্যবহার করে একই সঙ্গে পূর্ণ সংখ্যারও কাজ করা যাবে এবং দশমিক যুক্ত সংখ্যারও কাজ করা যাবে, যার ফলে আমরা যেটা বলছি যে একই ক্লক পালসে একের অধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, যার ফলে আমার কাজের গতি অধিক হারে বেড়ে যায়। আর এই ধরনের আর্কিটেকচারকে আমরা সুপার স্কেলার আর্কিটেকচার বলছি। এর পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের বিল্ট ইন সেলফ টেস্ট বিট ফাংশনের কথা বলবো। এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারলি করা হয়ে থাকে। আমরা জানি যে মাইক্রোপ্রসেসর একটা আইসি, এবং এই আইসি গুলোকে ফল্ট ডিটেক্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য অতিরিক্ত কিছু হার্ডওয়্যার সংযোগ করা হয়েছে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর থেকে। এই পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর থেকে এক্সট্রা যে হার্ডওয়্যারটি সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে সেলফ টেস্ট করার জন্য। আমরা ভিএসএলআই ডিজাইন যদি দেখি বা হার্ডওয়্যার ইলেকট্রনিক্স অ্যানালাইসিস যদি করতে যাই, তাহলে এই সার্কিটটা অনেক বড় আছে। আমরা সেটার দিকে দেখলে কিভাবে তারা সেলফ টেস্ট করে থাকে সেটা দেখা যাবে। তবে আমাদের একটু আপাতত কাজটি সম্বন্ধেই আলোচনা করব, যে মাইক্রোপ্রসেসর পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরে তার সেলফ টেস্ট করার জন্য অতিরিক্ত কিছু এক্সট্রা হার্ডওয়্যার সংযোগ করা হয়, যার ফলে সে নিজেকেই 70% টেস্ট করতে পারে। এবং এই টেস্ট অপারেশন করার জন্য সাধারণত ইনিশিয়ালাইজ বা ইনিট পিন ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ রিসেট পিন হাই থেকে লোতে পরিবর্তনের সময় ইনিট পিনটি যদি হাই হয় সেক্ষেত্রে সেলফ টেস্টে চলে যায়, এবং সেলফ টেস্টের করে সে মাইক্রোপ্রসেসরের আইসি টেস্ট সে করে থাকে, এবং যদি কোনো যে ফলাফলটা পায় সেটা ইএক্স রেজিস্টারে ইএক্স রেজিস্টারে প্রেরণ করা হয়ে থাকে। এই ইএক্স রেজিস্টারের ফলাফল থেকেই বোঝা যাবে যে মাইক্রো মাইক্রোপ্রসেসরে কোনো সমস্যা রয়েছে কিনা। এটা আমরা আরো সহজভাবে বোঝার জন্য দেখতে পারি যে আমরা যখন কোনো কম্পিউটার অন করি সফটওয়্যারলি, তখন কি হয়, অপারেটিং সিস্টেম কিন্তু প্রতিটি কম্পোনেন্টগুলোকে ডায়াগনস্ট করে। সেটা কিন্তু সফটওয়্যারলি এই ডায়াগনস্ট করে সে দেখে যে অল ইউজ ওকে, অল ওকে, তারপরেই সে অপারেটিং সিস্টেমটি রান করে। আর যদি কোনো ফল্ট পায় সে মেসেজ দেয়। ঠিক সেই সিস্টেমটাই, এটা সফটওয়্যারলি না, এটা হার্ডওয়্যারলি দেখা হয় যে হ্যাঁ এইখানে কোনো ফল্ট হয়ে গেছে নাকি হয়েছে কিনা, সেটা দেখার জন্য এই পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের বিআইএসটি বিল্ট ইন সেলফ টেস্ট ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব, যেটা আমরা বললাম যে পেন্টিয়ামের ধারার পরে ডুয়াল কোর থেকে বর্তমান পর্যন্ত আমাদের যে রয়েছে সেটি হচ্ছে কোরের বিষয়। আমরা পেন্টিয়াম পর্যন্ত ছিলাম সিঙ্গেল কোরে। সিঙ্গেল কোর বলতে আমরা বোঝাই যে ওয়ান সিপিইউ বা একটি সিপিইউ। সিপিইউ বলতে আমরা যেটা আগেই প্রথম দিন থেকে আলোচনা করেছি, যে মাইক্রোপ্রসেসরের প্রসেসিং কাজ করার জন্য এলইউ, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার, এই সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা সাধারণত সিপিইউ বলে থাকি প্রসেসিং এর কাজটি সম্পূর্ণ করার জন্য। এই প্রসেসিং কাজ করার জন্য যে কাজটা সম্পূর্ণ হয়ে থাকে এই ইউনিটে যে সিপিইউ, এই সিপিইউটাকে আমরা আবার কোর বলি।
এই পেন্টিয়াম পর্যন্ত শুরু থেকে পেন্টিয়াম পর্যন্ত মাইক্রোপ্রসেসরগুলো সিঙ্গেল কোরে ছিল। ইভেন এই যে সুপার স্কেলার আর্কিটেকচার আমরা বললাম, এই সুপার স্কেলার আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কোরের মধ্যেই সাবডিভিশনের কথা বলেছি, অর্থাৎ একটা কোরের মধ্যেই ভাগ ভাগ করে সাবডিভিশন তৈরি করে এক্সিকিউশন ইউনিট বৃদ্ধি করা হয়েছে, যেটাতে অনেক কিছু বাধ্যবাধকতা ছিল। সেইটাই রিকভার করে দেখা গেল যে আমি যদি সিঙ্গেল করে না রেখে একাধিক কোর তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমার কি হবে, কাজটি সেপারেটলি ইন্ডিভিজুয়ালি কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে এবং সেখান থেকেই সিঙ্গেল কোরের পরিবর্তে মাল্টি কোর সিস্টেম নিয়ে আসা হয়। আমরা এখানে ছবির মাধ্যমে দেখলেই বুঝতে পারছি যে পূর্বের যে ছিল সেটা সিঙ্গেল কোর, একটি মাত্র সিপিইউ ছিল, রেজিস্টার ছিল, ক্যাশ ছিল, বাস ছিল, সেগুলো একটি সিস্টেমের মধ্যেই ছিল, যা অর্থাৎ একজনই ভাগ ভাগ করে কাজ করত। যার ফলে কি হতো যে তার পক্ষে একটা লিমিটেশন ছিল যে সে একটার বেশি অ্যাট এ টাইমে কাজ করতে পারবে না বা এরকম। এই ক্ষেত্রে আমরা যদি ডুয়াল কোরের ক্ষেত্রে দেখি বা মাল্টি কোরের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেপারেটলি দুটি সিপিইউ দেখতে পাচ্ছি, রেজিস্টার দেখতে পাচ্ছি, ক্যাশ দেখতে পাচ্ছি, যার ফলে কি হবে, তারা আলাদাভাবেই কাজ করতে সক্ষম। ডুয়াল কোর বলতে আমরা যেটা বুঝেছিলাম যে দুইটি কোর থাকবে, সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল কোর। এই কোর বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ইন্ডিভিজুয়াল সিপিইউ থাকবে। তাহলে কেমন সেটাকে এক একটা সিপিইউকে এক একটি কোর বললে, একের অধিক যখন কোর থাকবে তখন সেটাকে আমরা মাল্টি কোর প্রসেসর বলে থাকি এবং এটি বর্তমানে প্রচলিত স্ট্রাকচারে ব্যবহৃত হচ্ছে বর্তমান মাইক্রোপ্রসেসরে, অর্থাৎ ডুয়াল কোর থেকে বর্তমান পর্যন্ত ইন্টেলের যে মাইক্রোপ্রসেসরগুলো রয়েছে সেগুলো সবই বেস হচ্ছে মাল্টি কোর। আর মাল্টি কোর বিষয়টি তো আমাদের আবার বলছি যে পেন্টিয়াম পর্যন্ত আমাদের সিঙ্গেল কোরে ছিল বা সিঙ্গেল সিপিইউর সাথে যুক্ত ছিল প্রসেসিং ইউনিটটি। ডুয়াল করে এসে এই স্ট্রাকচারটাকে আবার কিছুটা পরিবর্তন করে নিয়ে আসা হলো যে ইন্ডিভিজুয়াল সিপিইউ থাকবে বা ইন্ডিভিজুয়াল কোর থাকবে, অর্থাৎ কোরের সংখ্যা যত বৃদ্ধি করা হবে ততটাই আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে তাহলে অলরেডি মাল্টি কোর যে সিস্টেমটি, এই মাল্টি কোর সিস্টেমটার যে বৈশিষ্ট্য বা যে যদি সুবিধাগুলো চিন্তা করে থাকি তা আমরা অলরেডি ভোগ করছি, যে ক্ষেত্রে কি হয় যে ওই ক্লক স্পিডেই, অর্থাৎ পেন্টিয়াম যে ক্লক স্পিডে কাজ করেছে সেই ক্লক স্পিডেই মাল্টি কোরে এসে একাধিক কাজ করা সম্ভব হচ্ছে। আবার বলছি, মূল বিষয়টা কিন্তু এখানেই যে এত পেন্টিয়াম পর্যন্ত সিঙ্গেল করে যেটা কাজ হতো, সেটা যে ক্লক স্পিডে কাজ হতো সেই সেম ক্লক স্পিডেই আমি মাল্টি করে একাধিক কাজ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ সিঙ্গেল করে একটি কাজ যদি হয় তাহলে ওই ক্লক স্পিডে আমি মাল্টি করে একাধিক কাজ সম্পন্ন করতে পারছি। তাহলে অবশ্যই মাল্টি কোর সাধারণত দক্ষ চিপ, তারপর হাই পারফরমেন্স হচ্ছে, যে হাই স্পিড হচ্ছে, কাজ করার ক্ষমতা। আমরা আগেও বলেছি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন 386 মেশিন নিয়ে কাজ করেছি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা কমান্ড দিলে কিছুক্ষণ ওয়েট করে বসে থাকতে হতো তার ডিসপ্লে আসার জন্য। আর বর্তমানে যে মাইক্রোপ্রসেসরে কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে একসঙ্গে 5টি কাজ আমি প্যারালালি চালাচ্ছি, গান বাজাচ্ছি, গেম খেলছি, এমএস ওয়ার্ডে লিখছি, বিভিন্ন রকম এক্সেলে কাজ করছি, বিভিন্ন রকম কাজ আমি প্যারালালি চালায় যাচ্ছি, কিন্তু আমাকে ওয়েট করতে হচ্ছে না। এটা পসিবল হয়েছে এই যে কোর বা লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এই মাল্টি কোরের কিন্তু আমাদের আরো যেটা বড় সুবিধা সেটা হচ্ছে মাল্টি থ্রেড বা হাইপার থ্রেড যেগুলো আমরা বলে থাকি বর্তমানে, এইগুলোতে কাজ করা সুবিধা দিয়েছে। যে মাল্টি থ্রেড যে সফটওয়্যারগুলো এখন বাজারে অ্যাভেলেবল বা এখন যে সফটওয়্যার ভালো রয়েছে সেই মাল্টি থ্রেড সাপোর্টেড হয়ে যাচ্ছে মাল্টি কোর প্রসেসরগুলো। এই ছিল আমাদের মাল্টি কোরের বিষয়গুলো
এই বিষয়গুলো নিয়ে আশা করি তোমাদের ধারণাটা অন্তত ক্লিয়ার হয়েছে যে বর্তমানে মাইক্রোপ্রসেসরগুলো কি অবস্থায় রয়েছে আর পূর্বে যে মাইক্রোপ্রসেসরগুলো রয়েছিল সেগুলো কি অবস্থায় রয়েছে। এইটা এই মাইক্রোপ্রসেসরগুলোর শুরু থেকে যদি আমরা আলোচনা করে আমাদের এই ধারণায় উপস্থিত হলো যে আমাদের যে সিঙ্গেল কোর ছিল সেই সিঙ্গেল কোর থেকে আমরা বর্তমানে মাল্টিকোরে রয়েছি। মাল্টিকোরটা ডিপেন্ড করে যে জেনারেশনের উপরে যে সেই কোরে কয়টি কোর সংযোগ হয়েছে, ডুয়াল কোর বা অক্টা কোর বা কোয়াড কোর। আমরা মোবাইল কিনতে গিয়ে কিন্তু এই ধরনের অপশনগুলো দেখে থাকি যে কোয়াড কোর বা অক্টা কোর বলে থাকে তারা বিক্রেতারা। তো এই এই ক্ষেত্রে এই অক্টা কোর প্রসেসর বলতে এই তার সিমেট্রিক, সাধারণত মোবাইল ফোনগুলোতে অ্যাসিমেট্রিক মাল্টি কোর ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এক একটি কাজের জন্য এক একটা কোর ব্যবহার করা হয়ে থাকে। সেই সেই ইয়াতে আমাদের কিন্তু এই মোবাইল সুবিধাগুলো বা ল্যাপটপের সুবিধাগুলো বেশি পাচ্ছি এই মাল্টি কোরের জন্য। এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের অ্যাডভান্স ফিচারগুলো। এর পরবর্তীতে আমরা চলে যাব বা হলো বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং সিস্টেম। আমরা মাইক্রোপ্রসেসরের কিন্তু অনেক কিছুই আলোচনা করে ফেলেছি। মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে, তার কোন ইউনিট কিভাবে কাজ করে, তার সাথে যোগাযোগ হবে কিভাবে, এই সব কিছু চ্যাপ্টার আমরা মেমোরি ইন্টারফেসিং থেকে শুরু আইও ইন্টারফেসিং থেকে শুরু করে সব আলোচনা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যদি বাস্তব ক্ষেত্রে কোনো কাজ করতে চাই, অর্থাৎ আমরা যেটা বলি যে ইন্টারফেসিং হলো কি যোগাযোগ পদ্ধতি, বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং করতে গেলে আমাদের যে কম্পিউটার কন্ট্রোল কোনো অপারেশন সম্পূর্ণ করতে হয়, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, অবশ্যই বাইরে থেকে কোনো ডাটা আদান প্রদানের কাজটি করতে হবে। এই আদান প্রদান যেমন আমরা সিম্পল একটা যদি চিন্তা করে থাকি যে আমার রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করব, সেক্ষেত্রে রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে গেলে আমার তো অবশ্যই রুমের টেম্পারেচারটা ইনপুট আকারে নিতে হবে, অর্থাৎ সেটা বাহির জগতের সাথে কম্পিউটারের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। বা যদি আমি মোটরটাকে অটোমেটিক করতে চাই যে এই লেভেল পর্যন্ত ট্যাঙ্কি ফুল হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তার লেভেলটাকে সেন্স করতে হবে, পানির লেভেলটাকে সেন্স করতে হবে যে কত দূর পানি গেছে। এই যে বাস্তবতার সাথে যে আমার ডাটাটা নিতে হবে, এই নেওয়ার জন্য যে ধরনের সার্কিটারি প্রয়োজন, যে ধরনের যোগাযোগ পদ্ধতি প্রয়োজন, সেই পদ্ধতিকে আমরা সাধারণত বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং বলে থাকি। এখন এই যে বললাম যে আমার যে রুম টেম্পারেচার নেওয়া প্রয়োজন, তাহলে এই রুম টেম্পারেচার নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে, সেন্সর, টেম্পারেচার সেন্সর ব্যবহার করতে হবে। এই টেম্পারেচার সেন্সর ব্যবহার করতে গেলে আবার ইন্টারফেসিংটা কাজ, তার সাথে মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেশন করব কিভাবে, তার মাধ্যমে ডাটা নিব কিভাবে, এই পদ্ধতিগুলোই আমরা এই 9 নম্বর লেকচারে অর্থাৎ শেষ লেকচার আগামী ক্লাসে আশা করছি যে আমরা এসব তুলে ধরবো যে কিভাবে আমরা বহির্জগতের সাথে এই কমিউনিকেশন মাইক্রোপ্রসেসরকে দিয়ে কমিউনিকেশন করতে পারবো। এই বিষয়ে আজকের লেকচার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেবো আশা করছি। লাইভ ক্লাস দেখার জন্য www.facebook.com/skill.gov.bd তে গেলে আমরা এই লাইভ ক্লাসগুলো দেখতে পাই, এবং যদি আমরা রেকর্ডিংগুলো দেখতে চাই বা আর্কাইভ দেখতে চাই www.skill.gov.bd/dt তে গেলে আমাদের এই ভিডিওগুলো দেখা যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।